গীতার কথা মতো অগ্নিজিৎ মুখার্জিকে জব্দ করল পদ্ম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় গিনির ওপরই সব দোষ দিতে থাকে প্রলয়, আর বলে আজকে যা কিছু হয়েছে সব কিছুর জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে তাহলে সেটা শুধুমাত্র গিনি। তখনই গিনি বলে আমি কি করলাম? এরপর সাত্বিক বলে তুমি বুঝতে পারছো না তুমি কি করেছো? তুমিই তো যত নষ্টের গোড়া। ইচ্ছে করে আমাকে বিয়ে করেছো জোর করে। আমি তোমাকে ভালোবাসি না, অনেকবার এই একই কথা বলেছি, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনতে চাও না। এর মধ্যেই দেখা যায় গিনি বলে শোনো সাত্বিক, আমি তোমাকে ভালোবাসি আর এটা কোনো অন্যায় না। সাত্বিক তখন বলে ন্যায় অন্যায় তুমি বোঝো নাকি? যে সমস্ত কথা বলছো ন্যায় অন্যায় তুমি কিছুই বোঝো না। আর সব থেকে বড় কথা হচ্ছে যে যাকে ভালোবাসে সে তার জন্য সারাটা জীবন অপেক্ষা করে। দরকার পড়লে আমিও গীতার জন্য অপেক্ষা করব, কিন্তু তোমাকে আমি স্ত্রীর সম্মান দেব না। আর এই কথাটা শোনার পর প্রচন্ড কান্নাকাটি করতে থাকে গিনি। তখনই কাকিমণি বলে কি হচ্ছেটা কি? খাবার টেবিলে বসে কেন এত ঝগড়া? আমি তো সেটাই বুঝতে পারছি না। তখনই সাত্বিক বলে এই রকম একটা মেয়ে জীবনসঙ্গী হলে তার জীবনটাই নষ্ট হয়ে যায়, বলেই খাবার টেবিল ছেড়ে উঠে চলে যায়। আর অন্যদিকে প্রলয় বলে সাত্বিক একদম ঠিক কথাই বলেছে। অন্যদিকে গীতার পায়ে ভালো করে মলম লাগিয়ে দিতে থাকে স্বস্তিক। আর গীতা তখন বলে স্বস্তিক বাবু আপনি? স্বস্তিক তখন বলে হ্যাঁ, আমি তো তোমার জন্য সারাটা জীবন অপেক্ষা করতে পারি গীতা। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তুমি ছাড়া আমার জীবনে আর অন্য কোনো মেয়ে কোনোদিন আসবে না। এরপরে গীতা বলে কি যে বলেন না আপনি? স্বস্তিক বলে কেন, আমি কি কিছু ভুল বলেছি? আমার তো মনে হয় না যে আমি কোনো কিছু ভুল বলেছি। আমি সত্যিই আপনাকে খুব ভালোবাসি লেডি সালমান খান। এর মধ্যেই বড়বাবু ফোন করেছে গীতাকে আর বলে অগ্নিকন্যা আপনাকে একবার আমাদের এখানে আসতে হবে, কোর্টে যাওয়ার আগেই আসবেন। আর তখন অগ্নিকন্যা বলে থানায় যেতে হবে তো বড়বাবু? হ্যাঁ আমি যাব। বড়বাবু বলে আপনার উপরে যে অ্যাটাকটা করা হয়েছিল আর আরেকটু হলেই তো আপনাকে শেষ করে দেওয়া হচ্ছিল, আমি তো ছাড়বো না সেই অপরাধীকে, কোনোভাবেই না। গীতা তখন বলে হ্যাঁ, স্বস্তিকবাবু না এসে বাঁচালে হয়তো আমি শেষ হয়ে যেতাম। অগ্নিকন্যা শেষ হয়ে যাওয়াটা চায় না বড়বাবু, আর বলে আপনাকে শেষ হতে দেওয়া যাবে না, আপনি বাঁচবেন, আপনি বাঁচবেন, এই সমাজে আপনাকে প্রয়োজন, বুঝতে পেরেছেন? আপনি চলে আসুন। এরপরই গীতা রেডি হয়ে চলে গেছে বড়বাবুর কাছে। আর তখনই বড়বাবু বলে এনাকে চিনতে পারছেন? ইনি হচ্ছে প্রদীপ সাহাব। আর তখনই গীতা বলে আপনি তো ক্ষিতীশবাবুর উল্টো দিকে ফ্ল্যাটে থাকেন তাই না? তখনই সে বলে হ্যাঁ হ্যাঁ একদমই ঠিক বলেছেন, আমাকে এখানে ডাকা হলো কেন? গীতা বলে আপনাকে একটা কাজ করতে হবে, তার আগে বলুন যে ক্ষিতীশবাবুর সম্পর্কে আপনি কি জানেন? আর দেবরূপা, দেবরূপা কি ভালো মেয়ে ছিল? তখনই প্রদীপ সাহা বলে হ্যাঁ, দেবরূপা সত্যি খুব ভালো মেয়ে ছিল, খুব ভালো নাচ করতে পারতো। প্রায় দিনই না ওই ক্ষিতীশবাবুর সাথে অশান্তি হতো ওই দেবরূপার। আসলে ক্ষিতীশ তো ভালোবাসতো ওই দোয়েল বলে মেয়েটাকে, প্রায় দিনই ওই ফ্ল্যাটে আসতো, দুজন মিলে খুব অত্যাচার করতো দেবরূপার উপর। মেয়েটা সত্যি খুব ভালো ছিল, এভাবে যে শেষ হয়ে যাবে বোঝাই যায়নি। প্রথম যখন ধোঁয়া দেখতে পাই তখন তো আমি চিৎকার করে আশেপাশের লোকজনকে ডাকি। এরপরে গীতা বলে আচ্ছা বুঝতে পেরেছি, শুনুন আপনাকে একটা কাজ করতে হবে আর আপনি সেই কাজটা এখনই করবেন। বলে দেয় কি করতে হবে। আর তখনই প্রদীপ সাহা বলে ম্যাডাম আমি ফেসে যাব না তো কোনোভাবে? তখনই গীতা বলে না আপনি ফাঁসবেন না, আপনার যত সিকিউরিটির ব্যবস্থা আমরা করবো, কি বড়বাবু তাই তো? বড়বাবু তখন বলে হ্যাঁ হ্যাঁ একদমই তাই, আপনি শুধু অগ্নিকন্যা যেটা বলছে সেটা শুনুন। এর মধ্যে ক্ষিতীশ তো রেগে গেছে আর বলে একটা প্ল্যানও সফল হচ্ছে না, ওই গীতা এলএলবি ঠিক বেঁচে গেল। দোয়েল তখন বলে তুমি এত রেগে যাচ্ছ কেন, একটু শান্ত হও না। তখনই ক্ষিতীশ বলে শান্ত হব কি করে, বারবার যদি কারোর প্ল্যান ভেস্তে যায় তাহলে কি সত্যি শান্ত হওয়া যায়? দোয়েল বলে আরে বাবা সব ঠিক হয়ে যাবে, তুমি এসব নিয়ে ভেবো না। তবে সত্যি কথা ওই গীতা এলএলবির দম আছে, এটা বলতেই হবে। আর অন্যদিকে দেখা যায় গীতা মনে মনে একটা কথাই বারবার ভাবে, যেভাবেই হোক ওই ক্ষিতীশকে জব্দ করতে হবে। ও শেষ পর্যন্ত ভাড়াটে গুন্ডা পাঠিয়েছিল আমাকে। এরপরেই ফোন করেছে ক্ষিতীশকে ফোন করেছে গীতা আর বলে ক্ষিতীশবাবু কেমন আছেন? ক্ষিতীশ তখন বলে আমাকে ফোন করেছেন কেন? গীতা তখন বলে ও মা, ফোন করেছি খবর নিতে, এ আবার এমন কি ব্যাপার? সত্যি আপনি যে কি করেন না মাঝে মধ্যে। এরপরে ক্ষিতীশ বলে কেন, আমাকে কেন ফোন করেছেন? এরপরে গীতা বলে এবার থেকে যখন কোনো লোককে ফিট করবেন একটু দেখে শুনে ফিট করবেন, বারবার করে এতগুলো টাকা আপনি বিসর্জন দিচ্ছেন, কাজের কাজ তো করতে পারলো না কেউই। ক্ষিতীশ বুঝতে পারে যে গীতা বুঝতে পেরে গেছে যে গুন্ডাটা ক্ষিতীশই পাঠিয়েছিল। এরপরে গীতা বলে আপনি আমাকে মারতে ভাড়াটে গুন্ডা পাঠিয়েছেন, জানেন আপনার বিরুদ্ধে
কতগুলো মামলা আমি নিয়ে আসতে পারি, কিন্তু না, আপনার কপালে যেটা ঝুলছে আপনি সেটা থেকেই বেরোতে পারবেন না, আর তো আরো মামলা। এরপরেই ক্ষিতীশ বলে, মুখ সামলে কথা বলুন, হ্যাঁ মুখ সামলে কথা বলুন, উল্টো পাল্টা কথা বলবেন না। গীতা তখন বলে, আমি তো কোনো উল্টো পাল্টা কথা বলিনি, যা বলেছি তা একদমই সত্যি কথা বলেছি। এরপরেই ফোনটা কেটে দেয়। তার মধ্যেই তখন দোয়েল বলে, কি বলছে ও? ক্ষিতীশ বলে, ও বুঝে গেছে যে আমি কলকাঠিটা নেড়েছিলাম। এর মধ্যেই প্রদীপ সাহাকে গীতা বলে, নিন এবারে আপনার কাজ শুরু। প্রদীপ সাহা ফোন করেছে আর বলে, কেমন আছেন ক্ষিতীশবাবু? আমি আপনার উল্টো দিকে ফ্ল্যাটের প্রদীপ সাহা বলছি। তখন সে বলে, ও আচ্ছা, বলুন কি বলবেন। প্রদীপবাবু বলে, জানেন তো, অনেক দিন ধরেই আপনাকে একটা কথা বলবো বলবো ভাবছি, কিন্তু বলা হচ্ছে না। রোজ সন্ধেবেলায় ওই সন্ধে দেওয়ার সময় না আপনাদের ঘর থেকে মালা, ধূপ, ধুনো এসবের গন্ধ আমি পাই, আর কেমন যেন একটা চিৎকার চেঁচামেচির গন্ধও পাই, আর মনে হয় কেউ যেন নাচ করছে। দেবরূপা তো ভালো নাচ করতে পারতো, তাই না? ক্ষিতীশ তো এই সমস্ত শুনে আরো বেশি করে রেগে যায় আর বলে, কি বলতে চাইছেন আপনি? হ্যাঁ, আপনি কি বলতে চাইছেন? দেবরূপা আবার ফিরে এসেছে? সত্যি আপনি পারেনও বটে, রাখুন তো। বলেই ফোনটা কেটে দেয়। দোয়েল বলে, কি হয়েছে, তুমি এত রেগে গেলে কেন? ক্ষিতীশ বলে, প্রদীপ সাহা ফোন করে বলছে রোজ নাকি আমার ফ্ল্যাটের বাইরে থেকে গন্ধ পায়, ধূপ, ধুনো, মালা, কেউ নাচ করছে এরকমটা। ক্ষিতীশের মুখে এই সমস্ত শুনে দোয়েল তো আরোই ভয় পেয়ে গেছে আর বলে, কি বলছোটা কি? আর এরপর বড়বাবু বলে, অগ্নিকন্যা, আপনি যা একটা প্ল্যান বানিয়েছেন না, এই প্ল্যানেই সব জব্দ হয়ে যাবে, চিন্তা করবেন না। এর মধ্যেই দেখা যায় যে অগ্নিজিৎ মুখার্জি চলে গেছে ঠাম্মির কাছে আর বলে, ব্যাপারটা কি? হ্যাঁ, কি ব্যাপার? ঠাম্মি তখন বলে, ব্যাপার আর কি, বাড়ির বউকে কাঠগড়ায় তুলেছো, আবার সবসময় চিৎকার চেঁচামেচি করছো। তুমি কি ভেবেছো তুমি জিতে যাবে? আমি নিশ্চিত এই কেসটায় শুধুমাত্র জিতবে আমার নাগবউ গীতা। অগ্নিজিৎ মুখার্জি বলে, মুখ সামলে কথা বলুন, ভুলে যাবেন না আমার নাম অগ্নিজিৎ মুখার্জি। এরপরই অগ্নিজিৎ মুখার্জির মা বলে, আর তুমিও ভুলে যেও না আমি তোমার মা হই, বুঝতে পেরেছো? এরপর জাগৃতি এসে বলে, মা মা একটু শান্ত হন না, আপনি তো জানেনই ও গীতা এলএলবির নাম শুনলে এভাবেই রিয়াক্ট করতে থাকে। আমি তখন বলে, তাতে আমি কি করব? আমার তো এ সমস্ত ভাবার কথা না, তাই না? এর মধ্যেই জাগৃতি বলে, কি যে হচ্ছে বাড়িতে আমি সত্যি বুঝতে পারছি না, বাড়িতে ঝামেলা লেগেই আছে। এর মধ্যেই ঠাম্মি ফোন করেছে গীতাকে আর বলে, চিনতে পারলি আমাকে? আমি হলাম সেই ব্রজবালা মুখার্জি, আমার সাথে তোর মন্দিরে দেখা হয়েছিল, সেদিন থেকেই না আমি চাইতাম তুই আমাদের বাড়ির বউ হবি। বউ তো হলি, কিন্তু বর পাল্টে গেল। আমি চাই তুই সবসময় তোর মধ্যে যেই জেতার সম্ভাবনা রয়েছে আমি সেটা দেখতে চাই। এরপরে গীতা বলে, আমাকে পারতেই হবে, পারতেই হবে আমাকে। এরপর ঠাম্মি বলে, আমি জানি তুই পারবি। অন্যদিকে অগ্নিজিৎ মুখার্জি চলে গেছে পদ্মর কাছে। পদ্ম কোটে কি বলবে সেটা অগ্নিজিৎ মুখার্জি শিখিয়ে দিতে থাকে, কিন্তু পদ্ম বলে, আমি এসব বলতে পারবো না। আর তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, কেন? তোর গীতা এলএলবি যখন শিখিয়ে দিয়েছিল তখন তো বলতে পেরেছিলিস। এর মধ্যেই গীতা ফোন করেছে অভিজিৎ মুখার্জিকে আর বলে, তা পদ্মকে ভালো করে ট্রেনিংটা শিখিয়ে দিয়েছেন তো, কি করে মিথ্যেটা বলতে হবে? আর এটা শোনার পর অগ্নিজিৎ মুখার্জি আরো বেশি করে রেগে যায়।